আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার। আজকে আমরা কথা বলবো কিভাবে এসেতে নিজের ব্যাপারে লিখতে হয় বা নিজেকে প্রেজেন্ট করতে হয়। সো 2020 সালের আইসিসিআর কোশ্চেনটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখব যে এখানে 5টা কোশ্চেন ছিল, যে কোশ্চেনগুলোর মধ্যে যে কোনো একটা স্টুডেন্টদেরকে আনসার করতে বলা হতো। এখানে কোশ্চেনগুলো কেমন ছিল আমরা প্রথমে দেখি। সাম স্টুডেন্ট হ্যাভ এ ব্যাকগ্রাউন্ড, আইডেন্টিটি, ইন্টারেস্ট অর ট্যালেন্ট মিনিংফুল দ্যাট দে বিলিভ দেয়ার অ্যাপ্লিকেশন উড বি ইনকমপ্লিট উইদাউট ইট। এটা নিয়ে কিছু বলতে বলা হয়েছে। তারপরে দ্য লেসন্স উই টেক ফ্রম অবস্টেকলস উই এনকাউন্টার ক্যান বি ফান্ডামেন্টাল টু লেটার সাকসেস। তারপরে বলা হয়েছে হাউ ডিড ইট এফেক্টিভ অ্যান্ড হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম দ্য এক্সপিরিয়েন্স। সো নিজের ব্যাপারে এরকম 5টা কোশ্চেনই আসলে এখানে আছে। সো নিজের ব্যাপারে লেখার ক্ষেত্রে আমরা কি লিখব, কোথা থেকে লিখব, এই জিনিসগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো এটাকে আমরা একটা স্ট্রাকচারের মধ্যে আনার জন্য আমাদের একটা ক্লাস প্রিপেয়ার করছি। ওকে, এখন আমাদের ক্লাসটা শুরু করার আগে আমাদের বুঝতে হবে নিজের ব্যাপারে বলার ক্ষেত্রে এখানে মেইন ক্যারেক্টারটা অবশ্যই আমি নিজেই। এখন আমার সেকেন্ড স্টেপটা কি হবে, আমার জীবনে একটা সমস্যা ডেকে আনতে হবে। সমস্যাটা কি? হয়তো আমার একটা কলম দরকার, আমার এক্সাম উপলক্ষে একটা পেন দরকার, এটা আমার প্রবলেম। এটার সলিউশনটা হতে পারে আমাকে পেনটা কিনতে হবে অথবা কারো থেকে কালেক্ট করতে হবে। কিন্তু এখানে একটা টুইস্ট থাকবে। টুইস্টটা কি? এই মুহূর্তে আজকে উইকলি হলিডে, সো সব দোকান বন্ধ, আমি কোথাও থেকে পেন কিনতে পারছি না। আমার আশেপাশে কারো কাছে এক্সট্রা পেন নাই। এটা হচ্ছে আমার গল্পের টুইস্ট। এখন ফাইনাল সলিউশনটা কি হতে পারে সেটা হচ্ছে আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো দ্যাট মেক্স এ স্টোরি। অর্থাৎ এখানে একটা সমস্যা থাকবে, এখানে একটা সলিউশন থাকবে, কিন্তু সেই সলিউশনটা অ্যাচিভ করাটা একদম ডাল ভাত হবে না, অ্যান্ড একটা ফাইনাল সলিউশন থাকবে যেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে। আচ্ছা, এটাকে আরও ডেসক্রাইব করতে গেলে বলি, প্রথমত আমাদের একটা প্রোটাগনিস্ট লাগবে। আমার গল্পের প্রোটাগনিস্ট অবশ্যই আমি। এখন আমার কোনো একটা কিছু দরকার, যেমন আমি বললাম হয়তো আমার একটা কলম দরকার। এখন ক্রসিং দ্য থ্রেশহোল্ড, আমার এক্সাম হলে কলম শেষ হয়ে গেছে এবং এমন মোমেন্টে আমার একটা কলম দরকার। সো আমার এটা লাগবে, এছাড়া আমার কোনো অল্টারনেটিভ নাই। এখন আমি খুঁজতে শুরু করছি যে আমি কলমটা কী করে পাবো। আমি পাইলাম একটা অপশান যে কলমটা দুইভাবে পাওয়া যেতে পারে। এক, আমাকে এক্সাম হল থেকে বাইরে গিয়ে পেন কিনতে হবে অথবা বন্ধুর থেকে নিতে হবে। এখন এক্সাম হলে বাইরে যাওয়াটা পসিবল না, তো বন্ধুর থেকে নিতে হবে। এখন বন্ধুর থেকে নেওয়াটা হয়তো বা এখানে একটু ডিফিকাল্ট। দেন আমি বন্ধুর থেকে সামহাও ম্যানেজ করলাম কোনো একটা টুইস্টের মাধ্যমে বা ঘটনার মাধ্যমে, যেটা দিয়ে আমি আমার জিনিসটাকে অ্যাচিভ করলাম। সো এটা একটা এক্সাম্পল যে একটা বোরিং জিনিসকেও কীভাবে খুব সুন্দর ওয়েতে প্রেজেন্ট করা পসিবল। আচ্ছা, আমরা আগাই। আমরা যখন এসে লিখি তখন আমাদের ডেসক্রিপটিভ জিনিসপত্র বেশি লিখতে হয়। এখন ডেসক্রিপটিভ জিনিসপত্র লেখার ক্ষেত্রে সবচেয়ে ভালো যে টেকনিকটা সেটা হচ্ছে বেশি বেশি অ্যাডজেক্টিভ ইউজ করা। অর্থাৎ একটা এক্সাম্পল দেখো, আই লাভ দ্য নেচার। এই জিনিসটাকে আমরা যদি বলি, দ্য সেরেনিটি অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি অফ স্মুথ ব্রিজ নেচার পন্ডার্ড মাই হার্ট অ্যান্ড সোল। দুইটার মিনিং একই, কিন্তু সেকেন্ডটাতে আমরা একটা ইমেজ কল্পনা করতে পারছি, যেটা আমরা আই লাভ দ্য নেচারে পারছি না। সো এই টাইপের ডেসক্রিপটিভ সেন্টেন্সগুলো একটা অ্যাভারেজ স্টুডেন্ট আর একটা গুড স্টুডেন্টের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করতে পারে। এখানে দেখো, অনেক সময় আমরা লেখার ক্ষেত্রে বুঝতে পারি না যে আমাদের লেখাটা পারফেক্ট লেন্থের হচ্ছে কি না। সেক্ষেত্রে আমাদের যদি কম লেন্থের হয় সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভসের কথা চিন্তা করতে পারি। যেমন অলসো আমি 2বার ইউজ করে ফেলার বদলে অলসো যদি আমি একবার ইউজ করে ফেলি, দ্বিতীয়বার আমি সেখানে লিখতে পারি ইন অ্যাডিশন টু দিস। ইয়েটের ক্ষেত্রে আমরা লিখতে পারি অন দ্য আদার হ্যান্ড। সো এইভাবে আমরা যখন আমাদের এসেগুলোকে প্রেজেন্ট করব সেটা অনেক বেশি সুন্দর হবে এবং ভালো দেখাবে। সো এখানে 8টা অপশান আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।
এখন প্রিভিয়াসলি আমি অ্যাডজেক্টিভের কথা বললাম। সো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ অ্যাড করার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের টেক্সটের ভিতরে টেস্ট, স্মেল, টাচ, হেয়ারিং, সাইট, মোশন এই ফিলিংগুলোকে অ্যাড করতে পারি। এই ফিলিংগুলোকে অ্যাড করলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভটা এমনি আনা হয়ে যায়। এখন আমরা আমাদের এসে লেখার ক্ষেত্রে কিছু জিনিস অ্যাভয়েড করব, যেমন আমরা কোনো সুপার হিউম্যান ক্যারেক্টার আনবো না বা স্পেসিফিক কোনো হিউম্যান রেফারেন্সকে টানবো না। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে বললাম যে আমরা দেন, বাট, অলসো এই ধরনের কোনো কিছুরই রিপিটেটিভ ইউজ করব না। অর্থাৎ আমাকে যদি দেন ইউজ 2বার করতে হয়, আমি একবার দেন ইউজ করলে পরের সেন্টেন্সে গিয়ে দেনের বদলে আফটারওয়ার্ড ইউজ করব বা সাবসিকুয়েন্টলি ইউজ করব। সো এভাবে করে আমার টেক্সটটাকে বোরিং মনে হবে না। দেন আমাদের আরেকটা কথা হচ্ছে যে আমরা যে এসেটা লিখব বা যে স্টোরিটা লিখব সেখানে কোনো মোরাল থাকা যাবে না। এই মোরালটা ন্যাচারালি চলে আসবে। আচ্ছা, আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। বিলিস লেগস আর নুডলস, দ্য এন্ডস অফ হার হেয়ার আর পয়জন নিডলস, হার টাং ইজ ব্রিসলি স্পঞ্জ অ্যান্ড হার আইজ আর ব্যাগস অফ ব্লিচ। এখানে খুবই ডেসক্রিপটিভভাবে কিছু ব্যাপার স্যাপার লেখা, কিন্তু এই জিনিসটাকে যদি আমরা ডিকোড করি তাহলে আমরা দেখতে পাবো এখানে মূলত বলতে চেয়েছে বিলি ফিলস নসিয়েটেড অ্যান্ড উইক। সো একটা ইলাবোরেটেড টেক্সটের আসলে যে সাজানোর ধরনটা হয় সেটা একটু একটু কি বলে ডেসক্রিপটিভ টাইপের হয়। এরপরে আসো আমরা আর একটা সেন্টেন্স পড়ি। এখানে লেখা আছে, দ্য ওয়ার্ল্ড ওয়াজ গোস্ট কোয়াইট except for the crack of sails and burbling of the water against hull. ওকে, সো এই সেন্টেন্সটা কমপ্লিট করা যেত শুধুমাত্র কোয়াইট ইউজ করে, দেন তারপরে ক্র্যাক অফ সেল ইউজ না, ক্র্যাক অফ বাদ দিয়ে শুধুমাত্র সেলস অ্যান্ড সাউন্ড অফ ওয়াটার বা বার্বলিংটাও বাদ দেওয়া যেত। বাট এই জিনিসগুলো যখন এখানে অ্যাড করা হলো তখন ঘোস্ট কোয়াইট মানে এখানে পিনপতন নীরবতা বোঝাচ্ছে। ক্র্যাক অফ সেল বলতে আমরা বিশেষ এক ধরনের আওয়াজের কথা বুঝতে পারছি। বার্বলিং অফ ওয়াটার বলতে পানির বুদবুদ বোঝাচ্ছে। অর্থাৎ এই টেক্সটটা যখন আমি পড়ি আমি কিন্তু ভিজুয়ালি কিছু একটা দেখতে পাই বা ভিজুয়ালি কিছু একটা চিন্তা করতে পারি। সো আমাদের এই ব্যাপারগুলোই একটু ফলো করতে হবে। তারপরে যে অ্যাডভাইসটা সেটা হচ্ছে আমাদেরকে ক্লিশে অ্যাভয়েড করতে হবে। ক্লিশে ব্যাপারটা কেমন? রেড অ্যাজ এ রোজ, অর্থাৎ গোলাপের মতো লাল। গোলাপের মতো লাল এই ব্যাপারটা তো আমরা জানি, কিন্তু আমরা যখন দেখি জ্যাকব স অ্যানিট ইন হার স্টিউড চেরি ড্রেস। স্টিউড চেরি অবশ্যই লালের মতো একটা কালার, কিন্তু স্টিউড চেরি আমরা যখন বললাম আমরা আমাদের তখন মাথায় একটা জিনিস ক্যাচ করতেছে যে স্টিউড চেরি এটা একটা ইন্টারেস্টিং কালার হতে পারে বা এটা আসলে কোন রঙটা। সো এই চিন্তার যে একটা কি বলে অ্যারাইজ করা, এই ব্যাপারটা তোমার টেক্সটে থাকলে টেক্সটটা অবশ্যই বেটার হতে বাধ্য। যে কথাটা আমি বারবার বলে থাকি সেটা হচ্ছে শো ডোন্ট টেল, অর্থাৎ এখানে তুমি অনেস্ট, এই জিনিসটা আই অ্যাম অনেস্ট বললে বিলিভেবল লাগে না। সো এটাকে বিশ্বাসযোগ্য করার ক্ষেত্রে তুমি একটা স্টোরি বলতে পারো যেখানে তোমার অনেস্টিটা বোঝা যায়। অর্থাৎ ধরো তোমার কাছে কেউ একজন তুমি একটা মানি ব্যাগ কুড়ায় পাইছো, সেই জিনিসটা তুমি নিজের জন্য খরচ না করে তাকে পৌঁছায় দিলা, এই রিগার্ডিং তুমি একটা স্টোরি বললা। সো তুমি যে অনেস্ট, এই গল্পটা দিয়ে তুমি তোমার সেই মেসেজটা কনভে করতে পারছো, সেটা বেশি ইফেক্টিভ হবে। গুড এসের এক্সাম্পল কী কী হইতে পারে? যেমন চেস খেলা তোমার লাইফকে কিভাবে এফেক্ট করছে। তুমি চেস চ্যাম্পিয়ন হয়েছো এটা খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট না, তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে চেস খেলে তোমার জীবনে লাভটা কী হয়েছে। সো এখানে আরও কিছু এক্সাম্পল এরকম লেখা আছে, আমরা আগাই। ওকে, এসের ক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার ফলো করতে পারি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা হুক আমরা যেটাকে বলি। প্রথমে ইন্ট্রোতে আমরা লিখব কী নিয়ে আমরা লিখছি, এখানে ব্রেইল নিয়ে লেখা হয়েছে। আচ্ছা, হুকে আমরা এসে দেখি
The writing system of raised dot widely used by blind and visually impaired people was developed by Louis Braille in 19th century France. তারপরে এটার একটা কনটেক্সট দেওয়া হয়েছে। কনটেক্সটটা কি? Although it initially met with resistance from sighted people, Braille eventually becomes central to blind people's education and autonomy. এখানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অ্যাড করা হয়েছে যে কবে থেকে এটা শুরু হয়েছে, কিভাবে কি, দেন এটার অবজেক্টিভসটা কি, অ্যান্ড এটার সাথে কিছু টার্মস। অর্থাৎ ইন্ট্রোডাকশনের পরে আমরা জানতে পারছি যে এই টেক্সটার আসলে কনটেক্সট কি। যখন তোমাকে ইনফরমেটিভ কিছু লিখতে দিবে লাইক ট্রাফিক জ্যাম অথবা ইনভেনশন অফ কম্পিউটার, দিস টাইপ অফ স্টাফস, তখন তোমার এই স্ট্রাকচারটা বেশ ইফেক্টিভ হতে পারে। আসো আমরা আগাই। তারপরে দেখো থেসিস স্টেটমেন্ট। থেসিস স্টেটমেন্ট বলতে কি? এখানে তোমার যে আর্গুমেন্টটা আছে সেটা তোমাকে এস্টাবলিশ করতে হবে। সেটা এস্টাবলিশ করে তুমি তোমার লেখাটাকে আগায় নিতে পারো। অর্থাৎ প্রথমে আমরা ইন্ট্রোডাকশন লিখলাম, তারপরে আমরা কনটেক্সট লিখলাম, তারপরে আমরা বডিতে গিয়ে আমাদের স্টেটমেন্টগুলো লিখব। যা বললাম এই যে এখানে তাই ঠিক লেখা আছে। ওকে, এবার আমাদের কনক্লুশন কিভাবে লিখতে হবে? কনক্লুশন লেখার ক্ষেত্রে আমাদেরকে রিস্টেট করা যাবে না, অর্থাৎ আমরা এতক্ষণ যা বললাম সেটাই আবার বলবো, এই কাজটা করা যাবে না। আমাদেরকে সামারাইজ করতে হবে, অর্থাৎ আমাদের যে লেখার টোনটা সেটাই ডিফারেন্ট হয়ে যাবে। তারপর আমরা এতক্ষণ আর্গুমেন্ট করে কোনো একটা রেজাল্টে পৌঁছাতে পারছি কিনা বা কোনো আউটকাম পাচ্ছি কিনা সেটা দেখাতে হবে, এবং এমফাসাইজ করতে হবে কেন এই ব্যাপারে কথা বলাটা গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিস যখন আমি আমার কনক্লুশনে অ্যাড করতে পারবো তখন আমি বুঝবো আমার লেখাটা ভালো হয়েছে। ওকে, এখানে একটা স্ট্রাকচারের কথা বলা হয়েছে যেটাকে বলা হয় জেনারেলাইজ ফোকাস সার্ভে স্ট্রাকচার। এই ধরনের স্ট্রাকচার মূলত ওয়ার্ক করে। তোমার কি মনে হয় এই টাইপের কোনো যদি কোশ্চেন থাকে বা ওই টাইপের কোনো কোশ্চেনের আনসার যদি তোমাকে লিখতে দেয় তখন তুমি এই স্ট্রাকচারের ভিতরে যেতে পারো। জেনারেলাইজের ভিতরে কি আসে দেখো, মেনি ফাইন্ড ইট অ্যাডভান্টেজিয়াস টু পারচেস এ হোম বাট আদার্স ফাইন্ড রেন্টিং মোর সুইটেড টু দেয়ার নিডস। অর্থাৎ তুমি হয়তো একটা বাড়ি কিনবা, এই ব্যাপারে তোমাকে লিখতে বলা হচ্ছে। সেখানে তুমি লিখলা যে অনেকের কাছে বাড়ি কেনাটা সহজ মনে হতে পারে, বাট অনেকের জন্য রেন্ট করাটা অ্যাডভান্টেজিয়াস। এটা হচ্ছে একটা আইডিয়াকে জেনারেলাইজ করা। ফোকাসটা কি? ফোকাস অর্থ এখানে কোর কনসেপ্টটা কি? এখানে দুইটার সুবিধা অসুবিধা নিয়ে তুমি কথা বলতে পারবা। তারপরে সার্ভে, এখানে তুমি তোমার অভিজ্ঞতা থেকে কি কি দেখেছো। সার্ভের আর এক নাম হতে পারে বডি, অর্থাৎ তুমি এখানে তোমার সাপোর্টিং এভিডেন্স দিবা, তুমি কি দেখছো সেটাকে এক্সপ্লেইন করবা, দেন তুমি তোমার আর্গুমেন্টটাকে এস্টাবলিশ করবা। এটাকে আমরা বলি জেনারেলাইজ ফোকাস সার্ভে স্ট্রাকচার। আচ্ছা, আমরা কিছু এলিমেন্ট দেখি। আমরা একটা এসে লেখার ক্ষেত্রে আমরা ম্যান্ডেটরি এলিমেন্ট দেখতে পাচ্ছি এখানে, স্টেটমেন্ট, সাপোর্টিং ডিটেলস, কনক্লুশন। এই তিনটা হচ্ছে আমাদের মেইন যে ম্যান্ডেটরি এলিমেন্ট। সেটা সাপোর্টিং ডিটেলসের ভিতরে আসে ডেসক্রিপশন, ফ্যাক্টস, বডি পার্ট, আর থেসিস স্টেটমেন্টের মধ্যে আসে ইন্ট্রোডাকশন, কনক্লুশনের মধ্যে প্রিভিয়াসলি আমরা আলোচনা করছি। এখন দেখো অপশনাল এলিমেন্ট, অপশনাল এলিমেন্টটাই আমরা বুঝতে চাই না এবং এখানে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। অ্যাটেনশন গ্র্যাবার, আমি আমার রিডার্সদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য কিছু জিনিস অ্যাড করতে পারি। যেমন আমি আমার ইন্ট্রোডাকশনটা শুরু করতে পারি একটা কোশ্চেন দিয়ে, যে আমি হয়তো বা কি বলে ট্রাফিক জ্যাম নিয়ে একটা এসে আমাকে লিখতে বলা হচ্ছে। অ্যাটেনশন গ্র্যাবার, আমি আমার এসেটা শুরু করলাম যে ট্রাফিক জ্যাম আসলে কতটুকু আমাদের ক্ষতি করছে, এটা দিয়ে আমি একটা কোশ্চেন মার্ক দিলাম। দেন আমি আমার ফার্দার যে লেখাটা সেটাকে প্রোগ্রেস করলাম।
সো এটাকে আমরা অ্যাটেনশন গ্র্যাবার হিসেবে ধরতে পারি, বা অনেকে এক্সক্লেমেটরি কোনো একটা সেন্টেন্স দিয়ে অ্যাটেনশন গ্র্যাবার হিসেবে ইউজ করে ইন্ট্রোডাকশন শুরু করতে পারে। এখানে মনে রাখা প্রয়োজন, অনেকে অনেক বেশি অ্যাটেনশন গ্র্যাবার ইউজ করতে গিয়ে ম্যান্ডেটরি এলিমেন্ট থেকে অনেক বেশি দূরে সরে যায়। সো অ্যাটেনশন গ্র্যাবার 1-2টা থাকতে পারে, এটা ম্যান্ডেটরি এলিমেন্ট না, এটা অপশনাল এলিমেন্ট। সো আমাদেরকে সেই যে স্ট্রাকচারটা ওটা মেনটেন করতে হবে। এরপরে এখানে যা লেখা আছে সেগুলো নিয়ে অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, এগুলা নিয়ে আর ডিসকাস করার কিছু নাই। সো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। এখন পুরো ব্যাপারটা আসলে প্র্যাকটিসের। আমরা আমাদের যে ক্লাসগুলো হয় বা আমাদের কোর্সের যে শিডিউল থাকে সেই অনুযায়ী আমরা দেখা যায় যে প্রতিদিন কোনো না কোনো কিছু একটা প্র্যাকটিস করি, দেন পরের দিন ওইটা নিয়ে ফিডব্যাক দেওয়া হয়, তারপরে আবার আমরা এই জিনিসগুলোকে ডেভেলপ করি। সো এইভাবে গ্র্যাজুয়ালি আসলে আমাদের একটা সুন্দর এসে প্রিপেয়ার করা হয়ে যায় বা এসে লেখা শেখা হয়ে যায়। সো আজকের ক্লাসটা তোমরা যারা যারা করছো তোমাদের সবাইকে ধন্যবাদ।